বাংলাদেশের জাতীয় খেলা কোনটা সবাই জানেন, কাবাডি। কিন্তু বাংলাদেশের জনপ্রিয় খেলা কোনটা, ক্রিকেট না ফুটবল? এখন বিপিএল চলছে, মাঠে দর্শকের ঢল আর চারপাশে বিপিএল নিয়ে মাতামাতি দেখলে মনে হয় ক্রিকেটটাই মনে হয় জনপ্রিয়। কিন্তু আবার যখন বিশ্বকাপ আসে তখন আমরা দেখি ফুটবলের জোয়ার আসলে কেমন। বাংলাদেশের জনপ্রিয় খেলা কোনটা, এটা নিয়ে আসলে আমাকে মাঝে মাঝেই দ্বিধা দ্বন্দ্বে পড়তে হয়, ফুটবল না ক্রিকেট। সেই প্রশ্নের উত্তর কখনো মিলবে কিনা আমি জানি না, তবে দুটো খেলাই আমাদের, দুটো খেলাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। সেই দুই খেলার বর্তমান অবস্থা কি, কেমন চলছে খেলাগুলো, কিংবা কেমন চলা উচিত, আমরা সেটা জানতে চাই, আপনাদেরকেও জানাতে চাই এবং আপনাদের কথাও শুনতে চাই। সেজন্যই আমাদের আয়োজন জেডএসআরএম প্রেজেন্টস মিট দ্য পিপুল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন দুজন, দুই খেলার দুই শীর্ষকর্তা। আমি পরিচয় করে দিতে চাই, আমার সঙ্গে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার ইমরুল হাসান, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ইফতেখার রহমান মিঠু, স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমরা দুই কর্তার সাথে শুনবো, কথা বলবো এবং আমাদের সঙ্গে অনেকেই আছেন, সাংবাদিক আছেন বেশ কজন, যারা নানা সময় প্রশ্ন করে থাকেন এই সব কর্তাদের। তারা আজকে হাজির হয়েছেন আমাদের এই স্টুডিওতে। আছেন সাধারণ মানুষ যারা খেলাকে পছন্দ করেন, তাদের নিয়ে আসলে খেলা, সমর্থক না থাকলে খেলার প্রাণ যারা, তারা না থাকলে আসলে খেলাটা এগোতে পারে না। আমরা এই দুই পক্ষকে সামনে হাজির করেছি, কর্তাদের সামনে, এবং দর্শকরাও আসলে আমাদের সঙ্গে আছেন। সুতরাং আমরা এই আয়োজনে আমরা আলোচনা করব এবং ফুটবল ক্রিকেট নিয়ে কথা বলতে চাই। প্রথমে আমি দুইজনকেই আসলে জানতে চাই যে ইমরুল ভাই, ক্রিকেট নিয়ে আপনার ধারণাটা কি, এবং মিঠু ভাই ফুটবল নিয়ে আপনার ধারণা কি? মিঠু ভাই ফুটবল খেলেন আমি জানি, এবং ইমরুল ভাই ক্রিকেটের প্রতিও অনুরাগ আছে। না, আমি যদিও ফুটবলের সাথে জড়িত, বাট আমি কিন্তু বেসিক্যালি ছাত্রাবস্থায় ক্রিকেটটা একটু খেলতাম বেশি, এবং ক্রিকেটটা মোটামুটি ভালোই খেলতাম। স্কুল কলেজ পর্যন্ত আমি খেলেছি, এবং প্রফেশনাল ক্যারিয়ার শুরু করার সময় যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাতেই আমার আসলে ক্রিকেট ক্যারিয়ারটা শেষ হয়ে যায়। তো বাংলাদেশের ক্রিকেট এখন যে পর্যায়ে আছে, যদিও এই মুহূর্তে আন্তর্জাতিক সাফল্য বিবেচনায় বাংলাদেশের ক্রিকেটটাকে খুব একটা ভালো অবস্থানে আছে বলে আমি মনে করি না। আর যদি জনপ্রিয়তার কথা বলেন, আমি অবশ্যই ক্রিকেটের তুলনায় ফুটবলকে অনেক 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 এগিয়ে রাখবো। বাংলাদেশ আছে কোনো আপনার কাছে? আমি বলছি আপনাকে, কারণ বাংলাদেশের ক্রিকেটটা যেদিন থেকে টেস্ট স্ট্যাটাস পেল, সেদিন থেকে হয়তো জাতীয় দলের খেলাতে প্রচুর দর্শক সমাগম হয়ে থাকে। কিন্তু ফুটবলের যদি আপনি ক্লাব পর্যায়ে খেলাগুলো পর্যালোচনা করেন, ফুটবলে কিন্তু এখনও ক্লাব পর্যায়ে প্রচুর দর্শকের সমাগম হয়ে থাকে, যেটা ক্রিকেটের লোকাল লিগে একেবারে অনুপস্থিত। হয়তো হাতে গোনা 10 থেকে 20 জন, যদিও এখানে ক্রিকেটের লোক আছেন, উনি মনে কিছু করতে পারেন। বিপিএল কিন্তু ফ্র্যাঞ্চাইজি, জাস্ট লিগ না কিন্তু সেটা। তো সেখানে কিন্তু একেবারে উপস্থিতি, দর্শক উপস্থিতি একেবারে কম থাকে। পক্ষান্তরে ন্যাশনাল টিমে খেলে প্রচুর দর্শক হয়ে থাকে। সেটা কিন্তু ফুটবলের বেলাতেও একই কথা প্রযোজ্য। ফুটবলের জাতীয় দলের খেলা অনেক দর্শক সমাগম হয়ে থাকে, এবং বাংলাদেশে গ্রামে গঞ্জে আনাচে কানাচে এবং প্রত্যন্ত অঞ্চলে যদি কোনো খেলা যেটা দর্শক টেনে থাকে, সেটা কিন্তু ফুটবল। এটাই প্রমাণ করে যে ফুটবল অবশ্যই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। এবং শুধু জনপ্রিয় খেলা বললে ভুল হবে, বাংলাদেশে যতগুলো খেলা আছে সবগুলোর জনপ্রিয়তাও ফুটবলের তুলনায় কম। এটা গ্লোবালি যদি আমি বলেন, আমি আপনার সাথে একমত। বাংলাদেশে কিছু কিছু সময় হয়তো দ্বিমত আসে, প্রশ্ন আসে, কিন্তু মিঠু ভাই ফুটবলের প্রতি আপনার ভালোবাসা আছে আমি জানি। হ্যাঁ, আমি নিজে গোলকিপার ছিলাম, পায়োনিয়ার লিগ খেলেছি, তারপর ক্রিকেটটা চুজ করাতে ক্রিকেটের প্রফেশনে চলে গেছিলাম। আপনি ওনার কথায় মানে না মানার কিছু নেই। আপনি জিনিসটা হচ্ছে, যদি আপনি আমার মতে যদি কারা খেলছে দেখেন, নাম্বার অফ পিপল, আমার মতে ফুটবল বেশি খেলা হয় বিকজ অফ লট অফ আদার থিংস। ইজিয়ার টু প্লে, তার পপুলারিটি তো আগের থেকেই ছিল। ওই যে উনি যেটা বললেন, মানে 2000 সালের আগে আপনি যদি কম্পেয়ার করতেন, আমরা ওনারাদের আমাদের ডিফারেন্স ছিল এইখানে। হ্যাঁ, কিন্তু ওভার দ্য ইয়ার্স যেহেতু এটা একটা টপ লেভেলে খেলছে, তাতে আপনার ওই যে আপনারা বলেন না দর্শকদের মধ্যে, মানে আপনি খালি স্টেডিয়ামের দর্শক দেখতে হবে না, ইন্টারেস্ট ইন দ্য জেনারেল পাবলিক, আই থিঙ্ক ইট হ্যাজ গ্রোন মানে কয়েক ফোল্ড। সো এইখানে আপনি তো ব্যাপারটা হচ্ছে, দুটো স্পোর্টসই ইজ ইন মাই ওপিনিয়ন ভেরি পপুলার। এটা পাল্লা দিয়ে মাপার কোনো ওয়ে নাই। হ্যাঁ, সো দুটোই বাংলাদেশের খেলা আমরা বলছিলাম। একটু আমরা দর্শকদের কাছে জানতে চাই, আপনাদের মধ্যে ফুটবল এবং ক্রিকেট পছন্দ
কার কোনটা, মানে 1 নম্বর স্পোর্ট হিসেবে যদি আপনারা বলেন যে ফুটবলে কয়জন হাত তুললে একটু আমরা দেখতে পাবো? 1 2 দুজন হাত তুলেছেন, বাকি 6 জনেরই কি ক্রিকেট? 1 নম্বর খেলা ক্রিকেট তাদের কাছে। আমরা একটু সাংবাদিকদের কাছে যেতে চাই, আমরা জানতে চাই যে ফুটবল ক্রিকেট দুটোই আমাদের খেলা, আমরা বলছি আপনাদের দৃষ্টিতে কোন খেলাটি ভালো চলছে? পারফরমেন্সে বলি, ফুটবল ফেডারেশন ক্রিকেট বোর্ডের মানে বলি, কিংবা কর্মকর্তাদের আচরণে বলি, আমি কোন ফেডারেশনটি এবং কোন খেলাটি ভালো চলছে কেউ কি বলতে পারবেন? ধন্যবাদ। আমার নাম নাইর ইকবাল, আমি স্পোর্টস জার্নালিজমের সঙ্গে আছি। তো কিছুক্ষণ আগে ইমরুল ভাইয়ের কথা শুনলাম, মিঠু ভাইয়ের কথাও শুনলাম। তো অবশ্যই বাংলাদেশে ফুটবল জনপ্রিয়তম খেলা, এটা নিয়ে কোনো ডাউট নেই। ক্রিকেট, হ্যাঁ, ইন্টারেস্ট অনেক বেশি মানুষের। এর কারণ ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটটাকে সামহাও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে। যেভাবে খেলার মাধ্যমে হোক, ইন্টারন্যাশনাল সাকসেসের মাধ্যমে হোক, যেভাবেই হোক। ফুটবলের অনেক সুবিধা আছে, অনেক অ্যাডভান্টেজ আছে, যে অ্যাডভান্টেজগুলো যদি ফুটবল ফেডারেশন কাজে লাগাতে পারে তাহলে আমার কাছে মনে হয় ফুটবল এবং ক্রিকেটের মধ্যে ভালোই একটা লড়াই, মানে জনপ্রিয়তার লড়াই হতে পারে। এবং এই লড়াইটা আমরা চাই, এই লড়াইটা আমরা সবাই চাই। এবং ফুটবলের অনেক সুযোগ আছে, ফুটবলের জনপ্রিয়তা আছে। বাংলাদেশের 20 কোটি জনসংখ্যা, ক্রিকেট যেভাবে এগিয়েছে, ফুটবল যদি এভাবেও আগাতে পারে, আমার কাছে মনে হয় ফুটবল, আমি মানে কেউ কাউকে ছাড়িয়ে যাক সেটা চাই না। ফুটবল অবশ্যই ক্রিকেটের সঙ্গে ভালোভাবে কম্পিট করবে। ওকে, আমরাও তাই চাই, ফুটবল এবং ক্রিকেট কম্পিট করুক। কিন্তু ফুটবল আসলে কেমন চলছে ইমরুল ভাই, আপনার কাছে কি বাংলাদেশের ফুটবল কেমন চলছে? আপনি ফেডারেশনে আছেন দেখে বলছি না, ওভারঅল যদি আপনি যখন গ্রামে যান, রাস্তায় হাঁটেন, ফুটবল খেলা নিয়ে মানুষের আলোচনা কিংবা ফুটবল খেলা নিয়ে আগ্রহ কিংবা ফুটবল কেমন চলছে, আমি যে প্রশ্নটা আসলে ওভারঅলে জানতে চাই আপনার কাছে। আসলে এই সব কিছুর উপর আপনি যে কোশ্চেনটুকু করলেন, এটা আলটিমেটলি উত্তরটা হবে যে ফুটবলে বাংলাদেশের জাতীয় দলের অবস্থানটা কি। আমি এখন যদি বলি যে গ্রামেগঞ্জে ফুটবল রেগুলার হচ্ছে, প্রচুর দর্শক হচ্ছে, কিন্তু তারপর আপনারা কিন্তু বলবেন যে ফুটবল ঠিকমতো এগোচ্ছে না, যেহেতু জাতীয় দলের র্যাঙ্কিংয়ে আমরা পিছিয়ে আছি। তো আসলে এই আপনার এই উত্তরটা দিতে গেলে আমাদেরকে ফুটবল যদি ভালো চলছে সেটাকে প্রমাণ করতে হলে আমাদের র্যাঙ্কিংটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, একটা অবস্থানে আমাদের ফুটবলটাকে নিয়ে যেতে হবে। তো সেই জন্য আমরা বর্তমান বাফুফেতে আমরা যারা আছি তারা নতুন যদিও এসছে, অধিকাংশ লোকই নতুন, তো আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। তো আমরা চেষ্টা করছি এবং আশাবাদী আমরা যে ফুটবলটা হয়তো বা আগের অবস্থানে না হোক, আগের কাছাকাছি অবস্থানে আমরা নিয়ে যেতে পারবো। তার মানে কি জাতীয় দলটাকে কেন্দ্র করে কি সবকিছু শর্টকাট ওয়েতে চিন্তা করা হচ্ছে? না, শুধু শর্টকাট ওয়েতে না, জাতীয় দলকে কেন্দ্র করে হচ্ছে। সেটা যেমন স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনা আমাদের আছে, ঠিক তেমনি দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা আমাদের আছে। তো আমরা আশা করছি এই পরিকল্পনা বাস্তবায়ন যদি আমরা শুরু করে যেতে পারি, দীর্ঘমেয়াদী যেটা আছে সেটা হয়তো পরবর্তীতে বাংলাদেশের ফুটবলটাকে একটা অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে। মিঠু ভাই, ক্রিকেট কেমন চলছে? মানে ক্রিকেট কেমন চলছে বলতে গেলে আপনি জানি না উত্তরটা আপনার কি হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে ক্রিকেটে মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনাই বেশি আলোচিত হচ্ছে কারেন্টলি। সে ডেফিনেটলি মাঠের থেকে মাঠের বাইরে চলছে। আমি ওনার ইয়েটা বলবো যে আমি মনে করি যে পার্সোনালি মনে করি ক্রিকেটের অ্যান্ড ফুটবলের মধ্যে কম্পারিজনটা হওয়াটা ঠিক না। ওকে, কারণ হ্যাঁ, ডেফিনেটলি ইট ইজ, মানে ধরেন আপনি যদি বলেন ওয়ার্ল্ডের 7 নম্বর টিম আমরা, হ্যাঁ, ফুটবলে 7 নম্বর টিম করতে কিন্তু হতে কিন্তু এটা নেক্সট টু ইম্পসিবল এই রাইট দিস মোমেন্ট। আমাদের ফিজিক বলেন, ইনফ্রাস্ট্রাকচার বলেন, সব কিছু আমরা একটু কিন্তু ওই দিক দিয়ে অ্যাডভান্টেজ পজিশনে আছে। আমি যদি ফেয়ারলি কথাটা বলি, কিন্তু কথাটা হচ্ছে যে আপনি ক্রিকেট তো আপনার আপাতত দৃষ্টিতে ডেফিনেটলি ভালো চলছে, কারণ উনি যেটা বললো যে আমাদের টিম পারফরমেন্স, হ্যাঁ ঠিক আছে, ইটস আপ অ্যান্ড ডাউন, কিন্তু আমরা উই আর এবল টু কম্পিট, বুঝছেন, যে এবল টু কম্পিট উইথ লেটস ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ওইভাবে। এখন হয়তো 10টা ম্যাচ খেললে আমরা 2টো জিতবো। আপনি কিন্তু এটা যদি এই সেম জিনিসটা আপনি ফুটবলের কাছে চান যে ব্রাজিলের সাথে বাংলাদেশ খেললে 10টা ম্যাচে 2টা, দিস ইজ আনফেয়ার টু আমাদের কলিগ, আনফেয়ার এক্সপেকটেশন। কিন্তু পপুলারিটি আমাদের অ্যাকচুয়ালি দেখা উচিত দুটো ভাবে আমি মনে করি। একটা হচ্ছে দর্শক, আর একটা হচ্ছে কতজন খেলছে। আমি এই খেলার বিষয় আমি ফুটবলকে আগে রাখবো। আপনি যেখানে যাবেন, দুনিয়া কেন বাংলাদেশের যেখানেই যাবেন, হ্যাঁ ক্রিকেটটা আমরা অনেক দূর এগিয়েছি,
হ্যাঁ, চরে খেলা হচ্ছে, নানান জায়গায় খেলা হচ্ছে, কিন্তু ফুটবলটা তো সারা বাংলাদেশের সবাই আমি যে কোনো আমাদের এইখানে যারা আছে তাদের জিজ্ঞেস করে দেখেন কে একবার না ফুটবলে লাথি মারে নাই। একদমই সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল সিনারিও। আর আপনি চলার মতো বলছেন যে এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, আমরা একটা লেভেলে গেছি। হ্যাঁ, ধরেন ওই যে 2000 সালে যে লেভেলটা ছিলাম তার থেকে আমরা একটা লেভেলে গেছি। অবশ্যই আমাদের বিশেষ করে আপনি যদি বলেন অ্যাকচুয়ালি আমরা হাইস্ট লেভেলে গেছি কিন্তু আপনার আন্ডার 19-এ, জি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। হ্যাঁ, ওই পর্যন্ত উই আর অ্যাকচুয়ালি পারফর্মিং ভেরি ওয়েল। আমরা একটু যারা ক্রিকেট এবং ফুটবল ভালোবাসেন তাদের কাছে জানতে চাই যে ক্রিকেট ভালোবাসার কারণ কি, কিংবা ফুটবলে একটু কম আগ্রহের কারণটা কি আপনারা একটু বলবেন, কিংবা এই দুই খেলার কাছে আপনারা কি চান, আপনাদের মতামত আমরা জানতে চাই। আপনাদের মাধ্যমেই নিশ্চয়ই সমাজের প্রতিফলনটা ঘটে। ধন্যবাদ। আমরা আসলে ক্রিকেট এবং ফুটবল দুটোই পছন্দ করি। ফুটবলে যেমন সবাই লাথি দিয়েছে একবার হলেও, ক্রিকেটেও আমরা বল ঠেকিয়েছি। এই প্রজন্মে অবশ্যই এখন অবশ্যই। আমার প্রশ্ন হলো যেটা, যে তুলনায় ক্রিকেট বাংলাদেশের এগিয়ে গেছে, সারা বিশ্বে বাংলাদেশের ক্রিকেট টিমটা সমাদৃত হয়, সেই তুলনাতে ফুটবল কেন এগোতে পারছে না? এখানে কি কি প্রতিবন্ধকতা আমাদের রয়েছে এবং সরকারিভাবে এটা কিভাবে আমরা সমাধান করতে পারি? দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হলো আমাদের ক্রিকেটার মানে খেলোয়াড়রা যারা রাজনীতিতে অংশ নিয়েছে এবং একজন খেলোয়াড় থেকে যখন রাজনীতিবিদ পরিণত হয়েছে, তাকে কিন্তু আবার খেলোয়াড় হিসেবে পাওয়াটা সম্ভব হয় না, এক প্রকার অসম্ভব হয়ে যায়। তাহলে আমরা কিন্তু সেই হিসেবে আমাদের অনেক দক্ষ খেলোয়াড়কে হারিয়েছি। সেক্ষেত্রে আমরা দক্ষ খেলোয়াড় প্রস্তুতি আপনি কি সাকিব আল করছি? হাসানের কথাই কি বলছেন? মানে আমরা সহজ সরল উত্তর জানতে চাই, এখানে সরাসরি না, বলতে চাই। আমরা অনেকের কথাই বলছি। অনেক ক্রিকেটারই আমরা সাকিব আল হাসানকে সামনে দেখতে পাই, তাকে ফ্রন্টে দেখতে পাই, সে এমপি হয়েছে, কিন্তু অনেকে এমপি না হয়েও কিন্তু রাজনীতির সাথে আছে, তাই না? তো তাকে কিন্তু অনেকে চেনে না, কিন্তু হয়তো সে রাজনীতিতে আছে। তো এখানে আমরা খেলোয়াড়কে হারাচ্ছি। এই খেলোয়াড় তৈরিতে সরকারিভাবে আমরা কি সেটা কি উদ্যোগ তামিম নিচ্ছি? ইকবাল? যে আপনার কাছ থেকেই শুনতে চাই, তামিম ইকবাল কেন মনে হচ্ছে যে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন? কারণ দেখেন, মাশরাফি, তারপর তামিম ইকবাল, সাকিব আল হাসান, তারা রাজনীতিতে যুক্ত হয়েছে, কিন্তু সাকিব একটা পোস্টার বয়, সব কিছুতে সাকিবকে টানা হয়। আমি একজন সাকিবের ডাইহার্ট ফ্যান। আপনি বলতে পারেন আপনি কি তামিমের বিরোধিতা করতেছেন? না, তামিম বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান ওপেনিংয়ে, কিন্তু সাকিব বিশ্ব সেরা। কিন্তু এক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে বিসিবি কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? আমি একেবারে একমত, মানে কি একমতেরও বেশি যদি কিছু থাকে সেটা। কারণ এই কম্পিটিটিভ লেভেল যেটা হয়ে গেছে, আপনি ওয়ার্ল্ড লেভেলে কম্পিটিশন করার জন্যে আপনি ধরেন ইভেন প্লেয়াররা, মানে আপনি বিরাট কোহলি নর্মাল পানি খায় না। আই এম জাস্ট এক্সপ্লেনিং ইউ যে ভাত খায় না বলে গত 5 বছর ধরে। সো হোয়াট আই এম সেইং, আপনি যদি সেম থিং আপনি আজকে ফুটবলার মেসি বলেন, রোনাল্ডো বলেন, এই বলেন, ওদের যদি লেভেল অফ ট্রেনিং অ্যান্ড লেভেল অফ ডিসিপ্লিন, ডেডিকেশন, আমরা যখন ক্রিকেট খেলেছি আমরা কী করছি, নটরডেম কলেজে পড়েছি, 3টার সময় ওয়ারি ক্লাবের নেটে গেছি, 2 ঘন্টা প্রায় শেষ। কিন্তু এখন কিন্তু আপনার ক্লাব ক্রিকেটেরও 5 ঘন্টা 7 ঘন্টা প্র্যাকটিস হচ্ছে, পার্সোনাল প্র্যাকটিস করছে। তো সুতরাং ওনার কথায় আমি একদম 100% এগ্রি করি। আপনি দুটো কাজ করতে পারবেন না এখন। আমি একটু ডিফার বলবো না, আমি একটু ভিন্নমত পোষণ করতে চাই যে আসলে এই সুযোগগুলো কীভাবে তৈরি হয়। যেমন একটা প্লেয়ার খেলা রানিং অবস্থায় সে আবার মানে একটা দলের পক্ষে কাজ করছে বা সদস্য হচ্ছে, কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের স্পোর্টস পলিসি আইনে সেটা ধরতে বা বাধা দিতে পারবেন না। এই যে আইনের যে ফাঁকফোকরটা রয়েছে, আমার মনে হয় এটাকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা ক্রিকেট বোর্ড বা সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সুনির্দিষ্ট আইন করা প্রয়োজন। এবং দেখেন শুভঙ্কর ফাঁকিটা কোথায়, যে ক্রিকেটের কথাগুলো আলোচনা চলতেছে তারা কিন্তু বিসিবির কেন্দ্রীয় চুক্তি আওতায় ছিল। বিসিবি কি একটা আপনার সরকারের সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এনএসসির আন্ডারে। সুতরাং আপনি কিন্তু এখানে মানে সরকারের একজন এবং এমপ্লয়ি ধরতে গেলাম, কনকার এমপ্লয়ি কন্ট্রাক্ট ভিত্তিক, পারফরমেন্স ভিত্তিতে। কিন্তু আবার সরকারের একটা আইন রয়েছে, যদি আপনার সরকারের কোনো সুযোগ সুবিধা ভোগ করে থাকেন তাহলে কিন্তু আবার আপনি নির্বাচন করতে পারবেন না।
তো এই যে এরকম একটা মানে কনফ্লিক্টিং চলাকালীন পথ চলাকালীন এই যে কনফ্লিক্টিং যে বিষয়গুলো রয়েছে, আবার দেখেন যে এখানে সে নির্বাচন করতেছে, বিসিবি থেকে কিন্তু কোনো বাধা দিতে পারতেছে না। আমার মনে হয় এখানে সুনির্দিষ্ট আইন করা উচিত বিসিবির, যেহেতু বিসিবি এখন মানে সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেক্ষাপটে, এবং সেখানকার প্লেয়াররাই আপনার এখানে নির্বাচন করে থাকে। কারণ আমরা দেখেছি যখন 90 দশকে বাদল দা, এখানে চন্নু ভাই, বিসিবি কি তাকে, আমার প্রশ্ন যে বিসিবি কি তাকে বাধা দিতে পারে? সাংবিধানিক অধিকার তার যে কোনো নির্বাচন করার, যদি সে চুক্তিভিত্তিক না হয় সেক্ষেত্রে কি হবে? তখন তার সাংবিধানিক অধিকার কি? চুক্তিভিত্তিক যদি বিসিবি কন্ট্যাক্টে থাকে, মানে কেন্দ্রীয় চুক্তি থাকে, আমার মনে হয় বিসিবি স্পষ্ট বলা উচিত চুক্তিতে BCB থাকলে কেন্দ্রীয় হলো, আর চুক্তিতে না থাকলে থাকলে সে কোনো কিছু করতে পারবে না, এরকম যেতে পারবে না। আর যদি বিসিবি সে কেন্দ্রীয় চুক্তিতে না থাকে, তখন সেই ক্ষেত্রে বিসিবি যেটা বলতে পারে যে আমাদেরকে অবহিত করুন, অ্যাটলিস্ট অবহিত করুন। শুধু বিসিবিকে তখন বিসিবি সিদ্ধান্ত নিবে তাকে জি, দলে জি। রাখবে কি রাখবে না। Right, আচ্ছা, সেটাই। আর কেউ কি এই বিষয়ে, রাজনীতি বিষয়ে খেলোয়াড়দের বলবেন? দুই ফেডারেশনের জন্যই, সব ফেডারেশনের উদাহরণ আছে। ফুটবলের সাবেক অধিনায়ক আমিনুল হক রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত, সাকিব আল হাসান তো ছিলেনই, মাশরাফি বিন মুর্তজা ছিলেন। ধন্যবাদ। আপনি রাজীব ভাই আমিনুলের কথা বলেন, আমিনুল হকের কথা বলছিলেন। আমিনুল হক কিন্তু খেলা ছেড়ে দিয়ে একদমই তাই, রাজনীতিতে এসেছেন। আর খেলা ছাড়ার অনেক বছর পরে। খেলা ছাড়ার অনেক বছর পর। আর সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা দুইজনই কিন্তু আপনার ন্যাশনাল টিমে খেলা অবস্থাতে, আপনার একটা আমি ছোট উদাহরণ দিতে চাই, যদি ইয়ে হয় অ্যালাউ করেন। সেটা হচ্ছে 2018 সালে যখন নির্বাচন হয়, তার কিছুদিন পরই সে নির্বাচনী ক্যাম্পেইন, ইলেকশনে জয়লাভ সব কিছু করার পরে, নির্বাচনী ব্যস্ততার পরে কিন্তু বিশ্বকাপ ছিল 2019 সালের। আপনি মাশরাফি বিন মুর্তজার কথা বলছেন। মাশরাফি সেটার অধিনায়ক ছিলেন। তো মাশরাফির পারফরমেন্স কতটা কি ছিল সেটা দর্শকরা বিচার করবেন। আমার কাছে মনে হয় এই জায়গাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের খুবই জরুরি আর কি। আচ্ছা, ফেডারেশনে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকেন, এমপিরা থাকেন, সেটা আপনি কি বলবেন? দুই ফেডারেশনেই ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আমরা মনে করি। হ্যাঁ, এটা এখন বাংলাদেশের, এটা তো অতীত থেকে হয়ে আসছে আর কি। প্রথম বাংলাদেশের স্বাধীনতার আগের থেকেও এই জিনিসই হয়ে আসছে। আমি বদিউজ্জামান মিলন, সকাল সন্ধ্যার সিনিয়র রিপোর্টার। আসলে এই প্রসঙ্গ যেভাবে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে, আমি একটু উদাহরণ দিতে চাই আমাদের তারকা ফুটবলার সালাম মুর্শেদি। সালাম মুর্শেদি যদি খেলোয়াড়ি পরিচয় ধরি, সবচাইতে বড় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি ফুটবলের যখন রাজনীতিক ব্যক্তিত্ব হয়ে গেলেন এবং তার শরীরে বা তার গায়ে যখন একজন রাজনৈতিক তকমা লেগে গেল, তখন কিন্তু তাকে আমরা ভিন্ন চোখে দেখা শুরু করলাম। এবং আমি যদি বলি যে তিনি ফুটবলার হিসেবে ফুটবলকে কতটুকু উন্নতি করেছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই জানি যে তিনি ছিলেন ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তাকে দিয়ে আসলে ফুটবলে কতটুকু উন্নতি হয়েছে সেই প্রশ্ন কিন্তু ফুটবল ফেডারেশন, আমরা যারা ফুটবল রিলেটেড নিউজ করি আমরা জানি। এখন বর্তমান পরিপ্রেক্ষিতে আমি জানি সালাম মুর্শেদির কী অবস্থা। সো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার ওই নিজের যখন তার চিন্তা চেতনায় যদি থাকতো যে আমি ফুটবলকে উন্নতি করব, আমার রাজনীতি ব্যক্তিত্ব হওয়ার দরকার নাই, সে কিন্তু চাইলেই পারতেন। কারণ তিনি কিন্তু ব্যবসায়ী হিসেবেও অনেক প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। যে পদে ইমরুল ভাই এই মুহূর্তে, ইমরুল ভাইয়ের রাজনৈতিক ইচ্ছা আছে কিনা আমি জানবো। ওই জায়গায় আমি মনে করি যে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ওই সংগঠনগুলোতে না যাওয়াটাই উত্তম, এবং আমার কাছে এটাই মনে হয়। আমরা ইমরুল ভাইয়ের মন্তব্য শুনবো, তার আগে জি আপনি একটু যোগ করতে চাচ্ছেন। আমি আনিকা নওয়ার। আমি প্রশ্ন করতে চাই যে খেলোয়াড়রা কি নিজে থেকে তারা রাজনীতিতে আসতে যাচ্ছে, নাকি রাজনীতির এই দলগুলো তাদেরকে আগ্রহী করছে, তাদেরকে আটক করছে, উৎসাহিত করছে? এই প্রশ্নের উত্তর আসলে খুব কঠিন। এখানে আমরা কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব না, কিন্তু এটা দুটো আমার বাইরের থেকে দৃষ্টিতে মনে হয় এটা আসলে ভাইস ভার্সা। ব্যক্তি যেমন রাজনৈতিক দলগুলোকে কিংবা এমপির পদ নিয়ে এগিয়ে যেতে চায়, দলগুলো তাদের ইমেজকে কাজে লাগিয়ে আসলে তাদের প্রভাবটাকে আসলে ব্যবহার করতে চায় কিংবা বাড়াতে চায়। এটা বোথ হয়ে। ইমরুল ভাই রাজনীতিতে আসছেন নাকি? সেই সম্ভাবনা আসলে একেবারে শূন্যের কথা। তো আমি মিলন ভাইয়ের সাথে দুটো জিনিস যোগ করতে চাই। আসলে সালাম ভাই একজন ফুটবলার ছিলেন, গ্রেট ফুটবলার, এরকম সন্দেহ নেই, এবং উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পাশাপাশি একজন রাজনীতিবিদ। আসলে রাজনীতিবিদ কিন্তু আসলে একটা কোনো পেশা না। সমস্ত রাজনীতিবিদ কিন্তু রাজনীতির পাশাপাশি আরেকটা পেশা, তার বেসিক একটা পেশা থাকে। তো সুতরাং সংগঠক হলে রাজনীতি করা যাবে না, সেটাতে আমি একটু দ্বিমত পোষণ করছি। হ্যাঁ, ফুটবলার যারা আছেন, যাদের খেলোয়াড়ি জীবন চলমান, যারা জাতীয় দলের সাথে সম্পৃক্ত, তাদের হয়তো রাজনীতি করাতে কিছুটা
মানে নিষিদ্ধ বা করা যাবে না এরকম কোনো প্রবিধান চালু করা উচিত আমি বলে মনে করি। কিন্তু সংগঠক ক্রিকেট বোর্ড ভাবছে, সেটা অলরেডি বলেছে, তারা ভাবছে সেই জিনিসটা। হ্যাঁ, আমি ফুটবলের কথাও বলছি, ফুটবলে এটা ভাবতে পারে, কিন্তু সংগঠকদের রাজনীতিতে আসলে আমি আসলে কোনো অসুবিধা দেখি না। বরঞ্চ কোনো রাজনীতিবিদ যদি স্পোর্টসের সাথে সম্পৃক্ত হন, আমার মনে হয় তার পক্ষে কিছু যে সমস্ত অসুবিধাগুলো আছে সরকারি লেভেলে, যে সমস্ত কি বলে এটা লাল ফিতা দৌরাত্ম আছে, সেগুলো দূর করতে কিন্তু সুবিধা হবে বলে আমি মনে করি। মানে আপনি মনে করেন যে সংগঠকরা আসলে যারা সত্যিকারের ফুটবল বা ক্রিকেটের যে খেলায় স্পোর্টস, তাদের জন্য আরো সুবিধা হবে বলে আমি মনে করি। আমি এটার সাথে একটা অ্যাড করতে চাই, এটা একদম কারেক্ট আপনার কথা, কিন্তু প্রথম কথাটা হচ্ছে যে আপনার সেই স্পোর্টসের প্রতি প্যাশন থাকতে হবে। তা তো অবশ্যই, হ্যাঁ, আপনি আছে বলে কিন্তু আপনি সেই সংগঠন না, আমি কি বলছি কি যে ধরেন আমি এমপি, আমি ক্রিকেট পছন্দ করি, ক্রিকেটকে সার্ভিস দিতে চাই, ক্রিকেটের প্রতি প্যাশন আছে, আপনি আসেন, তাহলে আমার মনে হয় যে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি অন্য রিজনে তাদের জন্য এবং চেহারার জন্য, আমি একটু উল্টোভাবে বলি, আপনি বলছেন রাজনীতিবিদ থেকে সংগঠক, আমি কিন্তু সেটা বলছি না, আমি বলছি সংগঠক রাজনীতিবিদ। তার মানে আপনি যখন সংগঠক হয়েছেন আপনার কিন্তু সেই খেলার প্যাশন আছে। মানে কিন্তু আপনি যে এরকম চাচ্ছেন তেমন সংখ্যাটা আসলে বাংলাদেশে কমে যাচ্ছে, আর মিঠু ভাই যার কথা বলছেন সেই সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে আমাদের আলোচনা জমে উঠেছে, আপনারাও নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা মানুষের কথা শুনতে চাই এবং মানুষকেও শোনাতে চাই। বিভিন্ন সেক্টরের স্টেক হোল্ডার্সরা আমাদের এখানে উপস্থিত হন। আজকে যেমন এসছেন ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার ইমরুল হাসান এবং আছেন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ইফতেখার রহমান মিঠু। আমরা আজকে স্পোর্টস নিয়ে কথা বলছি, ফুটবল এবং ক্রিকেট নিয়ে কথা বলছি। সাংবাদিকরাও আছেন আমাদের সঙ্গে, সাধারণ মানুষ আছেন যারা স্পোর্টস প্রেমী, তারাও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং আমাদেরকে তাদের ভাবনাগুলো শেয়ার করছেন, এবং সেটা সংগঠকদের যেমন ভাবনার দুয়ারকে খুলে দিচ্ছে, ঠিক তেমনি নতুন করেও ভাবতে বাধ্য করছে। আমরা তেমনটাই চাই যে বাংলাদেশের খেলাধুলা এগিয়ে যাক, ফুটবল এগিয়ে যাক, ক্রিকেট এগিয়ে যাক। আমরা বিরতির আগে রাজনীতি নিয়ে অনেক কথা বলছিলাম, কিন্তু আসলে খেলাটা কিভাবে আগাবে, বাংলাদেশের কি আসলে কালচারটা কিংবা বাংলাদেশের স্ট্রাকচারটা কি আসলে ক্রীড়ামুখী কিনা, আমরা এটা জানতে চাই। যে মানুষ কি আসলে, যারা পলিসি মেকার দেশের রাজনীতির, তারা কি আসলে খেলাটাকে প্রায়োরিটি দেয়? তাহলে ফুটবল ফেডারেশনের একটা মাঠের জন্য কেন এতদিন ধরে অপেক্ষা করতে হয়? ক্রিকেট বোর্ডের কোনো একটা স্ট্রাকচারের জন্য কেন এতদিন ধরে অপেক্ষা করতে হয়? আমি বলছি যে বাংলাদেশের কালচারটা আমরা স্পোর্টসমুখী করতে পারিনি বলে আমার মত। আপনি আমার সাথে দ্বিমত করতেই পারেন। হ্যাঁ, ডেফিনেটলি। আপনি দেখেন আমাদের তো বিগেস্ট সমস্যা, ওনাদেরও বিগেস্ট সমস্যা, যে আপনি যদি খেলাটা আরও ছড়াতে চান, আরও ইয়াঙ্গার জেনারেশনকে ইনভলভ করতে চান, তাহলে খেলা মাঠ এগুলি বাড়াতে হবে, মানে খেলার নাম্বার অফ খেলা ইনক্রিজ করতে হবে। কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে ফুটবল তো তাও ইজিয়ার ইনফ্রাস্ট্রাকচার, ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার আমরা রিয়েলি স্ট্রাগলিং। মানে আমরা যতটা ডেভেলপ করছি, ধরেন আপনি একটা ইংল্যান্ডে যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, 5টা ক্রিকেট মাঠ একটা স্কুলে, এভরি ফ্যাসিলিটি। আমরা উই আর ল্যাকিং দেয়ার। সো আমাদের, হ্যাঁ, আমাদের মানে গরিব দেশ, আমরা এতটা পসিবল না, কিন্তু আমার মনে হয় তারপরেও যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু এই লেসার ফ্যাসিলিটিতে আমাদের অ্যাচিভমেন্ট ইজ হায়ার। বিপিএলে অন্য ভেন্যুতে খেলা হয় না কেন? হোমেনাওয়েতে খেলা হয় না, 4 নম্বর ভেন্যু কেন হয় না? চিটাগাং সিলেটের মধ্যে বিগেস্ট প্রবলেম হচ্ছে যে আপনার হোটেল স্বল্প। রাজশাহীতে তো সেই ফুল ফ্যাসিলিটিস আছে। আপনার হচ্ছে কি, আপনি তো খালি 4টা টিমের কথা চিন্তা করলে হবে না। এক একটা টিমে 30টা করে রুম লাগে, 6টা 7টা টিম যাবে একসঙ্গে খেলে আবার ফেরত আসবে, বা 4টা করে আপনার টিভি ক্রু ইয়ে করে যেই লেভেল। হ্যাঁ, কিন্তু ক্রিকেট বোর্ড নিয়ে একটা প্রচলিত কথা আছে যে 900 কোটি টাকা এফডিআর করা আছে, তারা কি এই টাকাটা ইনভেস্ট করতে পারে কিনা? হোটেলে না, হোটেলে অবশ্যই না। আমি বলছি যে এই যে ব্রডকাস্টারদের ক্ষেত্রে, যেটা সেট অফ ব্রডকাস্টার যদি বাড়ানো যায়, বিপিএল এ ভেন্যু বাড়ানো সম্ভব কিনা? কারেক্ট। এটা আমিও মনে করি যে আপনি যদি বিপিএল আরো পপুলার করতে চান, হোম অ্যান্ড অ্যাওয়ে না হলে
এই এটা ওই লেভেলে যাবে ওই না। যাবে না, কারণ আপনার ওনারশিপ যে চিটং এর লোক চিটংকে বিপিএল নিয়ে কেউ কোনো কথা বলবেন? বিপিএল অনেকেই বলতে চান, হাত তুলে ফেলেছেন। জি প্লিজ, আমরা সবার কথা শুনবো, একদম সংক্ষেপে বলবেন, আমরা সবার উত্তর ধন্যবাদ। আমার নাম মুগ্ধ, আমি পড়াশোনা করছি আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমার প্রশ্নটা আসলে আমাদের ক্রিকেট বোর্ডের মাননীয় ডাইরেক্টর মিঠু ভাইয়ের কাছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা বেশ জাঁকজমকপূর্ণভাবে আমাদের বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানটা করলাম এবং অনেকেই বলেছেন যে আমরা আইপিএলকে একসময় ছাড়িয়ে যাবো, এটা আমরা আশা রাখি। এটা অনেক আগে বলেছিল, এখন না। এখন বিষয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে সমসাময়িক সময়ে অনেকগুলো যে দলগুলো আছে আমাদের ক্রিকেটের দলগুলো, সেখানে বিদেশি অনেক খেলোয়াড় আছে এবং দেশি খেলোয়াড়রা রয়েছেন, তারা কিন্তু তাদের ন্যায্য পারিশ্রমিক অনেকেই পান নাই। কিছুদিন আগে আমরা দেখেছি বিষয়টা। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা মনে করছি যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশে একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং কি খেলোয়াড়রা তাদের চর্চাটাও ছেড়ে দিচ্ছেন, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এমত অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি পদক্ষেপ নিচ্ছে যে এই সমস্যাগুলো সমাধান করার জন্য? আর কেউ বিপিএল নিয়ে? এটার সঙ্গে আমি একটু যোগ করতে চাই। শুধু পারিশ্রমিক না, তার সঙ্গে মালিকানা সমস্যাগুলো আছে এবং এটার সঙ্গে একটা বড় সমস্যা, সেটা হলো গত কয়েকদিন ধরে খেয়াল করবেন, সেটা হলো পাতানো ম্যাচের ঘন ঘটা। তো আমার কথা হলো, যেটা মুগ্ধ বলছেন যে 5ই আগস্টের পরে বর্তমান সরকার যে স্পিড নিয়ে এসছে এবং খেলাধুলার যে স্পিড থাকার কথা, আপনার কাছে কি মনে হয় যে আমরা আগে যেগুলো হতো সেম জিনিসগুলো আবারও হচ্ছে? তো আমার কথা হলো যে আপনারা আসলে মানে যে আশা নিয়ে বিপিএল শুরু করেছেন বা চলছে, সেটা কি আসলে হওয়া উচিত, বা আমরা এখান থেকে আসলে সত্যিকার অর্থে কবে পরিত্রাণ পাবো? ওকে, আরেকজন। জি, আমার নাম এমডি নাইমুল ইসলাম, আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিজমের একজন ছাত্র। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে বিপিএল শুরু হওয়ার আগে আমরা দেখলাম যে কনসার্ট করে হচ্ছে অনেক টাকা ইনভেস্ট করে কনসার্ট করা হলো। তো আমরা বিপিএলের কোনো ডেভেলপমেন্ট ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না। তারপর এখানে নানান ইস্যু রয়েছে, পেমেন্ট ইস্যু রয়েছে। তারপর হচ্ছে শুরুর দিকে আমরা রাজশাহীকে দেখলাম মাঠের মধ্যে যখন তারা নামলো, তারা যাতা একটা অবস্থা কি ঠিক মতো আসেনি। তো পারিশ্রমিক পায়নি। তারপর আমি দেখলাম যে শুরুর দিকে বিপিএলে 4জন ফরেনার প্লেয়ার খেলানোর কথা, কিন্তু তারা 2জন নামিয়েছে, কারণ ফরেনার প্লেয়ার সংকট। তো বিদেশে যেহেতু মানে বর্তমানে এখন অনেক লিগ রয়েছে, তো ওই লিগের তুলনায় কিন্তু বিপিএল তুলনামূলক দিন দিন পিছিয়ে যাচ্ছে আগানোর তুলনায়। এটা আপনার মত? জি প্লিজ। আপনাদের থেকেও তো আমাদের পাড়ার ক্রিকেট টুর্নামেন্ট অনেক ভালো হয়। কিভাবে? আমাদের ম্যানেজমেন্টগুলো অনেক ভালো হয়। যেমন আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট, কয়েকদিন আগে আমাদের খেলা হলো, আপনাদের 900 কোটি টাকা এফডিআর না কি আছে আপনি বললেন, আপনাদের ক্যামেরা পরিবর্তন করতে পারেন না। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখেন, তাদের ক্যামেরা কত ভালো, আর আমাদের কুয়াশার মধ্যে খেলা হচ্ছে, মনে হচ্ছে কি আমরা অন্ধকারে খেলা দেখতেছি। এগুলা কেন? এই টাকাগুলা কোথায় যায়? আপনাদের পকেটে? ধন্যবাদ। আর কেউ? বিপিএল নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি আপাতত। বিপিএলটার সম্প্রচারের কথাটা যেহেতু বলছে, ওই রিলেটেড আমি প্রশ্ন করতে চাই। আমাদের ঘরোয়া ফুটবল যেটা হয়, বিপিএল ফুটবল, ওটার নামও বিপিএল। জি, তো ওই ফুটবলের সম্প্রচারের মান নিয়ে আসলে খুবই আমরা প্রশ্ন তুলতে পারি, কারণ আমরা যারা খেলা দেখি অনেক সময় এখানে আছেন বসুন্ধরা গ্রুপ টি স্পোর্টস খেলাটা দেখাই, আমরা তাদের কাছে আরও বেশি প্রত্যাশা করতে পারি। বিশেষ করে খেলা যখন চলে অনেক সময় আমরা ইউটিউব শরণাপন্ন হই এবং ইউটিউবে খেলা দেখি, কারণ চ্যানেলে হয়তো ক্রিকেট বিপিএল চলে, কিন্তু সম্প্রচারের মানটা যদি আরেকটু ভালো করা যায় তাহলে হয়তো আমরা ওই খেলাটা আরেকটু বেশি উপভোগ করতে পারি। ধন্যবাদ। এতক্ষণ ইমরুল ভাই খুব আরামে নিরাপদে ছিল যে আমার দিকে কোনো তীর আসছে না, সব তীর মিঠু ভাইয়ের দিকে, কিন্তু আপনার দিকেও আসছে, আমরা উত্তরটা জানবো। কিন্তু মিঠু ভাই, বিপিএল নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, আপনি বলছিলাম একটা করে প্লিজ আপনি একটু ক্ল্যারিফাই করলে ভালো। প্রথম কথাটা হচ্ছে যে আপনারা যেটা বলেছেন, যে আশা নিয়ে আমরা চেয়েছিলাম, সবাই তো আশা করে যে আপনি তো একটা পট পরিবর্তন হওয়ার পরে হঠাৎ করে দেখবেন যে আমরা 10 জন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে গেছি, যে আমরা যে আগে পলিটিক্যাল কথা বলছিলাম, হঠাৎ করে এক সময় দেখা গেছে 2-3 জন শুধু প্রেজেন্ট বা অ্যাভেলেবেল। এই বিপিএলের, এটা আমি অ্যাকচুয়ালি জাস্টিফিকেশন দিচ্ছি না, এই বিপিএলের সমস্যা হয়েছিল যে আমরা তো 2-3 একটা টুর্নামেন্ট করতে হলে এটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার বলেন, টিভি ক্যামেরা বলেন, ডিআরএস বলেন, এগুলির প্ল্যানিং কিন্তু 1 বছর আগে 1.5 বছর আগে না করলে আপনি যেটা বলতেছেন যে বেস্ট অফ বেস্ট পাবেন না। ক্যামেরা তো পাবেন, হয়তো দ্য বেস্ট অন্যরা নিয়ে গেছে। তো জিনিসটা হচ্ছে যে আমি পার্সোনালি মনে করি, মানে টু বি ফেয়ার, যে শুধু আমার পক্ষে কথা বলছি না, মানে ক্রিকেট বোর্ডের কথা বলছি না, আপনার এই বিপিএলে প্রথম কথাটা হচ্ছে যে ডেফিনেটলি টিমগুলি আপনি দেখবেন যে ইন্ডিয়ার টিম আর আমাদের টিমের মধ্যে বিগেস্ট প্রবলেম হচ্ছে ইন্ডিয়ার টিমে দেখবেন যে সেম লোকই কিন্তু টিমটা ওন করছে, তার টিমকে বিল্ড করেছে। খেয়াল করে দেখেন
নাইট রাইডার্সের জন্য পয়সা খরচ করেছে ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড তারা অন্য লেভেলে গেছে। রিলায়েন্স বলেন, ঠিক আছে, রিলায়েন্সকে বাদ দেন, রিলায়েন্স অন্য, আপনি পাঞ্জাব বলেন, বলেন, তারা করেছে কি একটা প্ল্যান করে একটার পরে ইনভেস্ট করে একটা লেভেলে চলে গেছে। এবং তারা প্লেয়ারটাও রিটেন করেছে। আমি যদি বলি চেন্নাই সুপার কিংস মানে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি মানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মানে আমাদের এটাও কিন্তু হয়নি। এইখানে দেখেন যারা লং টার্ম ছিল, আপনি যদি কুমিল্লার কথা বলেন, কুমিল্লা কিন্তু আমি বলবো প্রফেশনালি চলেছে, এই জন্যেই তারা কিন্তু দেখবেন সাকসেসফুল মোস্ট অ্যান্ড ডিফারেন্ট লেভেল অফ প্লেয়ার্স এনেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন রংপুর রাইডার্সেরও কিন্তু সেম। আমি এই কারেন্ট লিগের কথা বলছি না, আমরা যদি পিছিয়ে যাই, বরিশালও এখন ওই রকম কিছু আমাদের। আমি পার্সোনালি মনে করি যে যারা আসছে তারা লং টার্ম চিন্তা করে আসেনি, যারা ওনার অফ দ্য টিম। সিলেটে বহুবার চেঞ্জ হয়েছে, চিটাগাংয়ে বহুবার চেঞ্জ হয়েছে, ঢাকাও চেঞ্জ হয়েছে, ঢাকা যখন আগে প্রথম এক সময় ঢাকাও কিন্তু এর সেম কম্পিটিটিভনেস। সো এখন যারা এইখানে আপনার ব্যবসার চিন্তা করে আসুক বা এই খেলা, কিন্তু ব্যবসার চিন্তা না করলে আসলে কিভাবে থাকবে তারা? আমি বলছি বিপিএল এর এই ফরম্যাট কি আসলে কোনোদিন আদৌ দলগুলোকে সঠিক জায়গায় নিতে পারবে? কারণ 10 কোটি 12 কোটি টাকা খরচ করে 2 কোটি টাকা রিটার্ন, 10 কোটি টাকা লস হলে প্রতি বছর কে 1 বছর 2 বছর 3 বছর কে করবে? এই ফরম্যাটটা কি আপনারা ভাবেন কখনো? ফরম্যাট সবসময় ভাবা হচ্ছে। এখন ধরেন সিলেটে হোম অ্যান্ড অ্যাওয়ে, আমরা যেভাবে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলতে পারছি না, হ্যাঁ, আমরা খেলছি কি, আমরা সিলেটে নিয়ে যাচ্ছি, যেটা চেঞ্জে যাচ্ছে, আপনার সিলেটে এক রাউন্ড হচ্ছে, চিটাগাংয়ে এক রাউন্ড হচ্ছে, হয়তো নেক্সট ইয়ার দেখবেন যে আপনার রাজশাহীতে এক রাউন্ড হয়েছে, কারণ আনুষঙ্গিক ডেভেলপ করতে হচ্ছে, আমরা না। আপনার এয়ারপোর্ট থাকতে হবে, সব কিছু থাকতে, আম্পায়ার জায়গায়। এখন খুলনায় আপনার আগে হয়েছে, খুলনা স্টেডিয়ামের মেইনটেনেন্স এত খারাপ হয়ে গেছে, সম্ভব নয়। হ্যাঁ, বগুড়াও তাই, এখন বগুড়া আমি অন্য কারণে আমরা খেলা দেয়নি আগে, হ্যাঁ। সো এইসব কিছু চিন্তা করে অ্যাকচুয়ালি বিপিএলের যে আপনি যেটা বলছেন যে আমি একটা ব্যবসায়ী, আমি যে ইনভেস্ট করব, আমি চাই ঠিক আছে অ্যাটলিস্ট ব্রেক ইভেন জেল আমার প্রতি বছর পকেট থেকে যাবে, এইটা হলেই দেখবেন বিপিএলের অন্য লেভেলে চলে যাবে। আমাদের যে ঢাকায় ঘোলা আর সিলেটে যে বেটার দেখা গেছে, এটা আবার আরেক জিনিস। এটা বলে আপনার আমার এনভায়রনমেন্টের জন্যে এত ডাস্ট ছিল, ঢাকা হলো সবচেয়ে এখন দূষিত নগরী। তো ওই সব, তো আমি একটু কারণ দেখাচ্ছি না, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি টাইম এসেছে যে সব কিছুর চিন্তা করতে, রিথিঙ্ক করার। এতক্ষণ চিন্তা করেছে ইমরুল হাসানও। আপনার উত্তরটাও আমরা একটু জানতে চাই যে বিপিএল ফুটবল নিয়ে আসলে আপনি লিগ কমিটির চেয়ারম্যান, আপনার আসলে ভাবনাটা কি? আসলে আমাদের দেশে একটা মাত্র স্পোর্টস চ্যানেল আছে, টি স্পোর্টস। তো আমরা যদি গত কয়েক বছরের তুলনায় এবার দেখি যে আমরা আগের বছরগুলোর তুলনায় হয়তো যেদিন 3টা খেলা হতো একটা খেলাই টি স্পোর্টস দেখাতো, এখন কিন্তু ইউটিউব চ্যানেল করেও কিন্তু ওরা সবগুলো খেলা দেখাচ্ছে, সেটা ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে যেটা হোক। আর সম্প্রচার মানে যেটা করলেন কোয়ালিটি, সেটা শুরুতে খারাপ ছিল, দিন দিন কিন্তু একটু উন্নত হচ্ছে, এবং এটার জন্য পাশাপাশি বিপিএলটাও অনেকটা দায়ী। কারণ বিপিএলে আপনারা জানেন যে বিপিএলে একটু অনেকগুলো ক্যামেরা নিয়ে যেতে হয়। তো আশা করছি যে আমরা দিন বাই দিন এটা আরও ভালো হবে। একদম শুরুতে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচনা এসেছে সেটা হচ্ছে মাঠ সংস্কার। মাঠের যে বেহাল দশা ছিল সেটি নিয়ে নিশ্চয়ই আপনাদের দৃষ্টিপাত হয়েছে। একই সাথে যদি বলি আপনার সম্প্রচার মান নিয়ে এতক্ষণ অনেকগুলো কথা হয়েছে, আমরা যেহেতু এখানে ক্রিকেটের মানুষও আছে, ক্রিকেটের যে ক্যামেরাগুলো দিয়ে খেলা দেখানো হয়, বিশেষ করে এনসিএল, আমরা যদি এনসিএল আর বিপিএল, বাংলাদেশ ফুটবল যেটা চলছে, বিপিএলের তুলনায় এনসিএলের যে সম্প্রচারটা, সেটার ক্ষেত্রে আমরা মারাত্মক বৈষম্য দেখতে পাচ্ছি। এবং এই ক্রিকেটের যে ফ্র্যাঞ্চাইজি লিগটা আমরা দেখতে পাচ্ছি, সেটা ঢাকা, চট্টগ্রাম, সিলেটে, এই যে বিভাগীয় শহরগুলোতে খেলার বিকেন্দ্রীকরণের যে চেষ্টা, সেটা ফুটবলে কি কখনো আদৌ এরকম ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া পসিবল কিনা আমি আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, দুজনের কথা শুনছি, আমরা একটু দর্শকদের কথা শুনতে চাই। আমি রাফাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি সামগ্রিকভাবে ফুটবলটাকে বর্ণনা করি, মানে ফুটবলের জায়গাটাতে যদি যাই, তাহলে দেখবো যে আমাদের ফুটবলটা কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক জনপ্রিয়তা না, এটা হচ্ছে একটু আন্তর্জাতিক কেন্দ্রিক জনপ্রিয়তাটা আমাদের বাংলাদেশে বেশি। সেই জায়গায় আছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে সংস্কারের কথা নিয়ে আসছি, সংস্কারের জায়গায় এই দুইটার যদি আমরা কম্পারিজন করি, আসলে বাফুফের ভূমিকাটা কি আসলে এখানে, এবং বাফুকে কোন জায়গা থেকে এই ভূমিকাটা নিচ্ছে, যে জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে না আসলে আমার পরিবর্তনটা আসছে এবং আমার পরিবর্তনটা আসলে প্রদর্শনীয় বা প্রদর্শিত হচ্ছে।
এই জায়গাটা আমার প্রশ্নটা। জি প্লিজ। আচ্ছা, আমি নাইমুর রহমান, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে ইমরুল ভাইয়ের কাছে, সেটা হলো যে আমরা যখন যদি কোশ্চিন করি এরকমটা যে আমাদের ফুটবল এবং ক্রিকেট দুইটা খেলার কোন মানে উন্নয়নের জন্য কোনটায় বেশি জোর দেওয়া হচ্ছে, তাহলে অনায়াসে উত্তর আসবে ক্রিকেট। তাহলে আমাদের ফুটবলের উন্নয়নের জন্য কেন এতটা জোর দেওয়া হয় না? এবং আমাদের যখন খেলা হয় সেটা ঢাকা কেন্দ্রিক হোক বা অন্যান্য জেলায় হোক ফুটবল, তাহলে ফুটবল খেলায় স্টেডিয়ামে দর্শক আমাদের যদিও বলা হয় যে আমরা এটার ব্যাপক জনপ্রিয়তা আছে ফুটবলে, তাহলে ক্রিকেটের তুলনায় দর্শক বা অডিয়েন্স এত কম কেন স্টেডিয়ামে? ক্রিকেটে যেমন টিকিট পাওয়া যায় না, একদম মানে ক্রাউড হয়ে থাকে, তাহলে ফুটবলের ক্ষেত্রে এতটা এরকম হয় কেন? যদিও ইমরুল ভাই প্রথমে বলেছেন যে ন্যাশনাল প্রথমেই দিয়েছে যে ন্যাশনাল টিমের খেলায় দুই খেলাতেই সমান দর্শকের চাহিদা, টিকিটের চাহিদা অনেক বেশি থাকে এবং কিংস আরেনাতে খেলা হওয়ার পর থেকে প্রায় ফুল হাউসই হয়েছে ন্যাশনাল টিমের যে কয়টা ম্যাচ হয়েছে আমার জানা মতে। ইমরুল ভাইয়ের কাছে প্রশ্ন ছিল যে পেশাদার ফুটবল লিগ থেকে আসলে প্লেয়ার তৈরি হয় না কেন, মানে এটা কি পেশাদার লিগ কি প্লেয়ার তৈরির জায়গা কিনা, সেইটা আমার যেমন সন্দেহ আছে, ঠিক তেমনি ক্লাবগুলোর দায়িত্ব প্লেয়ার তৈরি করা, সেই জায়গাটায় ক্লাবগুলো কোনো কাজ করে না এবং বিএফএফও সেখানে কঠোর হয় না, কখনোই না, এই বছর বলে শুধু না। না আসলে পেশাদার লিগে যে সমস্ত ক্লাবগুলো খেলে থাকে, পেশাদার লিগ থেকে আসলে কিন্তু নতুন কোনো প্লেয়ার বেরোবে না। পেশাদার দলগুলো যারা খেলে থাকে এরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার পিক করে আনবে, তাই না? তো এই জন্য আসলে আমাদের দেশে আমরা যদিও যেটা বললাম শুরুতে, আসলে আমরা নামে পেশাদারি লিগ চলছে, কিন্তু এটা শুধুমাত্র পূর্ণ পেশাদারিত্ব বলা যাবে না। আর বাংলাদেশের বর্তমান যে আর্থসামাজিক প্রেক্ষাপট, আসলে আমি যদি বলে থাকি আমাদেরকে ফুটবল যখন থেকে পেশাদারি ফুটবল চালু হলো, সেটাই আমাদের ছিল একটা মহাভুল। আমরা এখনও পেশাদারি ফুটবল চালুর মতো অবস্থাতে আমাদের আর্থিক সক্ষমতা অন্তত তৈরি হয়নি। কারণ পেশাদারি ফুটবলের প্রথম শর্ত হচ্ছে আপনার নিজস্ব স্টেডিয়াম থাকতে হবে, নিজস্ব ভেন্যু থাকতে হবে, যেই জিনিসটা একেবারে অনুপস্থিত, এবং সেটা মনে হয় না আগামী কয়েক বছরও এটা সমাধান করা সম্ভব। তো আমরা এনএসসির কাছ থেকে মাঠ চেয়ে নিয়ে, যে 5টা মাঠ চেয়ে নিয়ে, 2টো অন্য দলকে দিয়ে, 2টো আপনাকে দিয়ে, 2টো অন্য দলকে দিয়ে কিন্তু আমরা কোনো রকমে জোড়াতালি দিয়ে ফুটবল চালাচ্ছি। তারপরও এই মাঠ পেতেও আমাদেরকে অনেক সংগ্রাম করতে হয়, মাঠ পেলেও বিভিন্ন অজুহাতে খেলা বন্ধ রাখতে হয়, যেটা আমি শুরুতেই বলেছি যে সরকারি দীর্ঘসূত্রতে কিংবা লালফিতা দৌড়াতে, যেটাই বলেন না কেন, আমাদের কিন্তু প্রতিনিয়ত এগুলো নিয়ে যুদ্ধ করতে হচ্ছে আমাদের। তো আমরা এখন বর্তমান সরকার আসার পর কিছুদিন আগে ক্রীড়া উপদেষ্টার কাছে আমরা ফুটবলের জন্য নির্দিষ্ট কিছু মাঠ চেয়েছি। তো ইতিমধ্যে আপনারা জানেন যে চট্টগ্রামে এমএজে আজিজ স্টেডিয়াম আমাদের ফুটবলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এরকম যদি আরো 4-5টা মাঠ নীলফামারী স্টেডিয়ামও বরাদ্দের তালিকায় আছে এবং আরো বেশ কিছু মাঠ নিয়ে কথা হচ্ছে। আমরা যদি 4 থেকে 5টা মাঠ ফুটবলের জন্য শুধুমাত্র পেয়ে যাই, তাহলে আমার মনে হয় যে সমস্ত কার্যক্রমগুলো গ্রহণ করলে, যেমন বয়সভিত্তিক দল কিংবা ওই বিভিন্ন নিম্ন স্তরের ফুটবলগুলো যদি আমরা নিয়মিতভাবে চালাতে পারি, তা আমার মনে হয় ফুটবলটা ক্রমান্বয়ে উন্নতি করতে অবশ্যই উন্নতি করবে। ঢাকার ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে কথা হচ্ছিল, ক্রিকেট নিয়ে কথা বলতে চাই। ঢাকার ক্লাবগুলো একটা অনশনে আছে। আমি যদি বলি যে একটা তারা প্রতিবাদ স্বরূপ প্রথম বিভাগ ক্রিকেট লিগ বর্জন করেছে, এখন লিগ হচ্ছে না। ঢাকার ক্লাবগুলোর কাছে কি ক্রিকেট বোর্ড অসহায়? হয় কি, এই সিস্টেমটা আপনার তো আমাদের অনেক বছর ধরে, বছর পর বছর চলে আসছে। সো আপনার কোনো চেঞ্জেস কিন্তু হঠাৎ করে হয় না, কথাটা বুঝছেন? এটা ডেফিনেট যে আমাদের খেলাকে বিকেন্দ্রীকরণ যেটা আমরা বলি, এটা যদি না করেন, সব জায়গায় ছড়িয়ে না দেন, তাহলে কিন্তু আমাদের যে এক্সপেকটেশন লেভেল, আমাদের কিন্তু বাঙালি আমরা কিন্তু এক্সপেকটেশন ইজ ভেরি হাই সব কিছুতে, ঠিক আছে? এই এক্সপেকটেশন রিচ করতে হলে আমাদের কিন্তু ছড়িয়ে দিতে হবে। সেই জন্য কিন্তু আমরা কিন্তু দেখবেন যে আমরা কিন্তু রিজনাল ক্রিকেট অনেক দিন প্ল্যান করে রিজনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন করার চেষ্টা চলছে এখনো। সিলেটে করেছেন, চিটাগাং করেছেন, জি হ্যাঁ এখন চলছে। বরিশাল হবে, চিটাগং হবে কি বরিশালের আশেপাশের যত হবে, ওদের দ্যাট ইজ বরিশালের ক্রিকেট বোর্ড, কত তারাই সব কিছু করবে, লিগ চালাবে। সো দিস ইজ হাউ এন্টায়ার ওয়ার্ল্ড রানস। বাংলাদেশের ক্রিকেট বোর্ডও কিন্তু চলে, মানে ক্লাবগুলিও কিন্তু একটা সিসিডিএম এর আন্ডারে চলছে, হ্যাঁ। কিন্তু যেটা আমরা মিস করি বা যেটা দেখি না, যে ক্লাবগুলির কন্ট্রিবিউশন টু আমাদের ক্রিকেটে, যে আজকাল যে সারা বাংলাদেশ থেকে যে খেলোয়াড় পিক করে আনে, তারা কিন্তু ইনভেস্টটা করে প্র্যাকটিস করায়, করে এক্সপোজারটা দিলেই
থার্ড ডিভিশন হোক, সেকেন্ড ডিভিশন হোক, আর ফার্স্ট ডিভিশন হোক, সেখান থেকে প্লেয়াররা ফোকাস পেয়ে প্রিমিয়ার লিগে যায়। হ্যাঁ, নাহলে ওরা অপরচুনিটিটা চোখে আসে। এখন এই সিস্টেমটা রয়ে গেছে, এই সিস্টেমটা আপনি চেঞ্জ করা কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আবার আপনি গুড অ্যান্ড ব্যাড আমি বলছি না, হ্যাঁ, কেন বলবেন না? আমি বলছি যে আপনি ক্লাবগুলোর অবদানের কথা বলছেন, ক্লাবগুলোর ভুলগুলোকে আপনি বলবেন না, না? ভুল কথা না। ক্লাবগুলি যেটা মানে বছর পর বছর করে এসছে, হ্যাঁ, ওইখান থেকেই তো আপনি 70 সাল থেকে বলেন, আর যখন থেকে আমরা ক্রিকেট মানে 71-এর পর থেকে যেটা হচ্ছে, ক্লাবগুলি ক্রিকেট প্লেয়ারদের কিন্তু এক্সপোজারটা দিয়েছে। বরিশালে কোনো হঠাৎ করে একজন বললে এই ছেলেটা খুব খেলে, তো বরিশালে সো ইটস আ ক্যাচ 22 সিনারিও। হ্যাঁ, এটা যদি আমি সত্যি কথা বলি, ইউ ক্যানট সে যে তাদের কন্ট্রিবিউশন নেই। না, অবশ্যই নেই, এটা কে বলবে? অবশ্যই আছে, কিন্তু তাদের কিছু ভুলও আছে। হ্যাঁ, এই যে উনি বলছেন না, যে ধরেন আপনি অন্যান্য দেশে দেখবেন এখন আস্তে আস্তে হচ্ছে, বড় টিমগুলি চেঞ্জ করছে, যেরকম মহিলা টিম করছে, আন্ডার 19 টিম করছে। আপনি দেখবেন যে ইংল্যান্ডে যান, হ্যাঁ, ক্লাব ক্রিকেট তো একটা, আপনার কাউন্টি ক্রিকেটের কিন্তু সেকেন্ড 11, থার্ড 11 আছে। আমার মনে হয় যে ক্লাবগুলির জায়গা আছে, সেটার সাথে অ্যাডিশন করা উচিত। আপনাদের ধারণাটা কি আমরা একটু জানতে চাই। সাধারণ মানুষ যারা আপনারা খেলা দেখেন কিংবা আদৌ দেখেন, লোকাল ফুটবল ক্রিকেট আপনারা কি দেখেন? কোনো খেলা বিপিএল বাদে, বিপিএল তো একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, আমরা বলছি লোকাল আবাহনী মোহামেডানের একটা ক্রিকেট ম্যাচ কিংবা বসুন্ধরা আবাহনী মোহামেডানের একটা ফুটবল ম্যাচ আপনারা কি দেখেন? যে দেখেন, একটু বলেন না, আপনার উত্তর চাই। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল বিন হাসান, রাজশাহী ইউনিভার্সিটি মাস্টার্স স্টুডেন্ট। লোকাল খেলা আমরা অনেকেই দেখি, হয়তো সেই খেলাতে আমরা দর্শক হিসাবেও যাই, কিন্তু আমার ক্রিকেট নিয়ে একটা প্রশ্ন আছে, বলতে পারেন সেটা আমার এক প্রকার দুঃখ। এই যে খেলোয়াড়দেরকে বাছাই করে, এটা কি আপনারা সশরীরে একবারও যে নিজে থেকে বাছাই করেছেন? আমি কথাটা এই কারণে বললাম, একটা ছেলের যখন ক্রিকেটে যোগ দেয়, তার ইচ্ছাটা জাগে মূলত ক্লাস 9-10 থেকে। ওটাকে সে পুরাপুরি নিজের একটা ভবিষ্যৎ বলে নিয়ে ফেলে, চিন্তা ভাবনা। তখন তার কিন্তু অটোমেটিক পড়াশোনা থেকে তার খেলার প্রতি একটা আগ্রহ আলাদাভাবে জন্মে। এটা বলতে পারেন যে বাংলাদেশে একটা নতুন সূর্য উঠছে, একটা নক্ষত্র আগমন ঘটতে যায়। তো এই সময় এখানে বেশিরভাগ মিডল ক্লাস ফ্যামিলির ছেলেপেলেরাই বেশি অংশগ্রহণ করে এই ক্রিকেটের দিকে। কিন্তু এই ক্রিকেটের আয়োজনে যারা আছেন, তারা এই ক্রিকেটে বাছাইয়ের যে লবিং গ্রুপিংটা করে, যার জন্য বিশেষ করে দেখা যায়। ধন্যবাদ, আমি আপনার পুরো প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে এরকম অভিযোগ অনেক আছে যে খেলোয়াড়দের নিচের লেভেলে খেলার একটা, তাদেরকে একটা টার্গেট দিয়ে দেওয়া হয়, এত রান করে দিতে হবে, এত বল দিয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে এরকম ফিক্সিং এর প্রশ্নগুলো আসে, কিংবা অন্য দলকে সুযোগ দেওয়ার প্রশ্ন আসে। ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে এমন অভিযোগ অনেক। এটা অনিস্বীকার্য, মানে আমি এখানে আপনার ডিনাই করব না, হ্যাঁ, কিন্তু চেঞ্জেসটা কিন্তু এসেছে। আপনি আপনি বলেন 3 বছর আগে যখন আম্পায়ার্স কমিটি নিয়েছে, এটা বেহাল দশা ছিল। আমি আমার নিজের কথা বলতেছি না, কিন্তু আমি এখন প্রাউডলি বলবো যে মানে আই হ্যাভ ডান সামথিং রাইট, যে এটা হয়েছে, কমেছে, এই সমালোচনাটা কমেছে, এটা একমত আমি আপনার সাথে। এখন ওনার যে কথাটা, এটা কিন্তু উনি রং বলেননি, হয়তো ওনার সময় থেকে এখনকার প্রেক্ষাপটে আপনি যদি এই যে আজকের পেপারটা দেখেন, যে স্কুল ক্রিকেট, হ্যাঁ, এখন আমরা কি করেছিলাম, প্রথমে এভরি জেলাতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল ক্রিকেট কোচ, হ্যাঁ, কিন্তু ওইখানেও জিনিসটা মনিটর করার জন্যে হয়তো ওনার মতো আজকে হয়তো উনি হয়তো বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করতো, মানে ওনার লাকে হতে পারতো, নোবডি নোস। এইসব কিন্তু আমরা কমপ্লেন পেয়ে সিচুয়েশন কিন্তু চেঞ্জ করা হয়েছে, বোঝেন? এই জন্যেই কিন্তু রিজনাল ক্রিকেটটা বলা হচ্ছে, যে রিজনাল ক্রিকেটে সিও থাকবে, রিজনাল কোচেস থাকবে। এখন ঢাকা কেন্দ্রের থেকে মনিটর করার উনি চান্স পেল নাকি, ইটস ডিফিকাল্ট। একটা আরেকটা যেটা সুবিধা এখন হচ্ছে, আপনি দেখবেন আমরা স্কুল ক্রিকেট থেকে সব কিছু আমরা কিন্তু এখন মোবাইলে, আপনারা টেলিভাইজ না, মোবাইল সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে, স্ট্রিমিং হচ্ছে। এইটা কিন্তু আপনার ওনাদের যে প্রবলেম, হ্যাঁ, এই প্রবলেমটা কিন্তু আমাদের জন্য না, এই নিউ টেকনোলজির জন্যে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে।
মানে এখন আপনি স্কুল ক্রিকেটে ওনার ছোট ভাই খেলছে চাঁপাইনবাবগঞ্জে, আপনি যখন ওটা স্ট্রিমিং হচ্ছে দেখতে পারবেন। সো ইফ হি ইজ আ গুড প্লেয়ার ইউ ক্যান পিক ইট আপ। ফুটবলেও এই অভিযোগ আছে, ডেফিনেটলি উই হ্যাড আ উইকনেস। ফুটবলেও ইমরুল ভাই একই টাইপের অভিযোগ যে ফিক্সিং বলি কিংবা সঠিক প্রতিভা আসলে বাছাই হচ্ছে কিনা আছে। আপনারাও কি বয়স নিয়ে অভিযোগ আছে? মানে আমি বলছি এগুলো কি আসলে বিবেচনায় আসে ফেডারেশনের আলোচনায়? কমে গেছে অবশ্যই। আমার মনে হয় যে গত 4-5 বছর আগে যে যত অভিযোগ আসতো, আমার মনে হয় বর্তমান সময় সেটা একেবারেই কমে আসছে। হয়তো হাতে গোনা দু একটা হতে পারে, বিশেষ করে বয়স, কিন্তু এখন কমে গেছে। আপনি দাবি করছেন। আমরা একদমই শেষ পর্যায়ে, আপনাদের চাওয়া কি? ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ডের কাছে চাওয়া কি? আমরা একটু এক কথায় করে সবার শুনতে চাই, এক কথায়। ফুটবল এবং ক্রিকেট বাংলাদেশের দুটা সবচেয়ে জনপ্রিয় খেলা, দুটা খেলাই বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যাক। এবং আজকে যেভাবে ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং একজন সম্মানিত পরিচালক রয়েছেন, সুসম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা বিগত সময় দেখেছি দুই ফেডারেশনের মধ্যে একটু উত্তপ্ত ছিল। এই দুই ফেডারেশন আন্তঃসম্পর্ক আরও বিল্ড আপ করবে এবং দুই ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে, সেটাই চাওয়া। ধন্যবাদ। আর কেউ সাংবাদিকদের পক্ষে আর কেউ বলতে চান? আমি বলবো যে আপনারা যারা ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন বা যারা বাংলাদেশের ফেডারেশনগুলোতে আছেন, অন্তত এতক্ষণ যে আলোচনাটা হলো, যে আলোচনার মূল্যে বড় একটা অংশ হলো নৈতিকতা। তো আপনারা সবাই, আমি সবার উদ্দেশ্যেই বলছি যে অন্তত নৈতিকতাটা ঠিক রেখে যে খেলাটা, যেই কর্মকর্তা যারা আছেন, খেলাটাকে ভালোবেসে যদি ঠিকমতো আপনারা ভালোবাসেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে খেলাধুলা এগিয়ে যাবে। ধন্যবাদ। আমি লাস্ট একটা কথাই বলবো বাংলাদেশের ফুটবল নিয়ে, যে বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিং কিন্তু দিনকে দিন তলানির দিকেই যাচ্ছে। আমার চাওয়াটা হচ্ছে অন্তত একটা সম্মানজনক জায়গায় বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিং যেন থাকে, আমরা সেটা আশা করি। আগামী 4 বছরে কোথায় দেখতে চান? অন্তত 120 বা 130-এর ভিতরে। একসময় বাংলাদেশের ফুটবল 135-এ ছিল সবচাইতে। সেটাকেও ছাপিয়ে যাক এটা চান? অবশ্যই অবশ্যই। সেই জায়গায় যদি বাংলাদেশ ফুটবলটা যেতে চাই, তাহলেই হয়তো আমরা খুশি হব। ধন্যবাদ। ধন্যবাদ। ইমরুল ভাইয়ের কাছে আমার একটাই চাওয়া, যে বিপিএল যেভাবে সব মানুষ হইচই করে দেখে, টেলিভাইজড মানে টেলিভিশনে সম্প্রচারিত হয়, সবাই টিকিট কেটে হইচই করে দেখে, বাংলাদেশ প্রিমিয়ার লিগটাও যেন এইভাবে আয়োজন করা হয়, সেভাবে উদ্যোগ নেওয়া হয় এবং ফুটবল লিগটাকে যেন শক্তিশালী করা হয়, এটা আমার চাওয়া। ধন্যবাদ। আমরা সাংবাদিকদের পয়েন্ট শুনে ফেলেছি। এখন সাধারণ মানুষ যারা ক্রিকেটকে ভালোবাসেন, ফুটবলকে ভালোবাসেন, তারাই খেলার প্রাণ। জি, ফুটবল ফেডারেশনে কিন্তু রাজশাহীতে সেরকম প্রোগ্রাম আমরা দেখতে পাই না। সো আমরা রাজশাহীর মানুষের একটা চাওয়া যে আমাদের রাজশাহীতে এই প্রোগ্রামগুলো হবে এবং আমরা উপভোগ করব। ধন্যবাদ। প্লিজ একদম লাস্ট প্রশ্ন নিব, একদম পিছে প্লিজ, শেষ। আচ্ছা, প্রত্যাশার কথা যেহেতু বলা হয়েছে, আমি একটা প্রত্যাশা ব্যক্ত করতে চাই আমার। সেটা হলো যে ফুটবলকে আসলে এমন একটা জায়গা দেখতে চাই যে আমরা বাংলাদেশি যারা আছি তারা সারাক্ষণ ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে মেতে থাকি, লাইক আর্জেন্টিনা বা ব্রাজিল। তো আমরা হয়তো সেই সময়টাতে বাংলাদেশি ফুটবল নিয়ে একটু ব্যস্ত থাকতে চাই, এটাই আমার প্রত্যাশা। ঠিক আছে, আমরা বাংলাদেশি ফুটবলের অনেক কঠিন স্বপ্ন, বিশ্বকাপে বাংলাদেশের পতাকা দেখা অনেক কঠিন স্বপ্ন। আমরা সবার কথা শুনেছেন আপনারা দুইজনই। আমরা আপনাদের শেষ কথা দিয়ে শেষ করতে চাই। ক্রিকেট হচ্ছে মানে ওয়ান অফ দ্য আমরা তো হয় কি, আমরা যখন চেয়ারের এই পাশে বসি, অনেক এই যে আজকে আমি একটা জিনিস শিখলাম যে উনি রাজশাহীর কথা বললেন, আমি এখন হয়তো আমার নেক্সট ইয়েতে এরকম ইন্টারঅ্যাকশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট উইথ ইয়াঙ্গার জেনারেশন, যেটা আমরা করেছি। অ্যাকচুয়ালি আমরা শুরু করে দিয়েছি ইন স্কুল ক্রিকেট, আমরা স্কুল ক্রিকেট করছি। তো আমাদের প্রত্যাশা যে আমাদের ইয়াঙ্গার জেনারেশন আরও খেলবে, অ্যান্ড ভবিষ্যতে আই এম সরি বাট ভবিষ্যতে এরকম যাতে না হয় আমরা আপ্রাণ চেষ্টা করব। থ্যাংক ইউ ইমরুল ভাই। লাস্ট অডিয়েন্সের তো চাওয়াটা শুনলাম, জি, তো সেই চাওয়ায় পৌঁছাতে গেলে আমাদের কি করণীয় সেটা যদি তারা একটু বলতেন, সেটা আমাদের জন্য সুবিধা হতো। সেটা অনেক কিছু। এখানে আসলে আমি একদম সংক্ষেপে যদি বলি, আমাদের ঘরোয়া ফুটবলের পাইপলাইনের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে আমাদের যে পায়োনিয়ার ফুটবলের যে যেখানে খেলাগুলো হতো এবং ক্লাবের যে ফুটবলার উঠে আসার যে পদ্ধতিগুলো, এইখানে অনেকগুলো সমস্যা আছে। এই সমস্যাগুলো বিশেষ করে আমি একটা উদাহরণ দেবো, সিলেটে আন্ডার-16 সাব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের ফুটবলাররা। সেই ফুটবলারদের ভিতর সাদউদ্দিন শুধু একমাত্র ন্যাশনাল টিমে খেলছে, এখন বাকিরা কোথায়? এই একটা প্রশ্নের ভিতরে আপনি মনে করবেন যে উত্তরগুলো হয়তো আছে। বাকিরা যদি থাকতো, আমাদের গত 10 বছরে অন্তত একটা ভালো পাইপলাইন বা ভালো একটা সমৃদ্ধ জাতীয় দল হতো। এই পাইপলাইনটা আমাদের সময় একদমই সংক্ষেপে প্লিজ। ধন্যবাদ ইমরুল ভাই যে জানতে চাইলেন। আমি বলবো আসলে আপনার প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে, কারণ ফুটবল ফেডারেশনে যে আইনগুলো করে, সে আইনগুলো দেখা যায় নিজেরাই পরবর্তী ভেঙে দেয়। শুধু আপনারা যদি নিজেদের আইনটা নিজেরাই প্রোটেক্ট করতে পারেন, আমি মনে হয় এখানে অনেকগুলো আপনারা পাবেন, উত্তরণ পাবেন বা সম্ভাবনা বা সফলতা পাবেন।
আমার মনে হয় ফুটবল ফেডারেশনে যে বাইলসগুলো রয়েছে, যে নীতিগুলো রয়েছে, পলিসি মেকিং আরও স্ট্রং হওয়া দরকার এবং সেগুলো ইমপ্লিমেন্টেশন হলেই মনে হয় ভালো হবে। ধন্যবাদ। কিছু একটু চাওয়া আছে, এখন আর জানার সুযোগ নাই আসলে। চাওয়া আছে আমার একটা। চাওয়ার প্লিজ। জি, আমি চাই যে নারী ফুটবলটা আরো এগিয়ে যাওয়ার। নারীরা এখন এগিয়ে, জাতীয় দলের ছেলেদের চেয়ে এগিয়ে নারীরা। নারীরা আমাদের কিন্তু জাতীয় দল কিন্তু খুব ভালো করছে। জি জি, আমি আমাদের হয়তো ঘরোয়া টুর্নামেন্টটা সেভাবে খুব একটা ভালো অবস্থানে নেই, তবে আমরা চেষ্টা করছি। পাহাড়ে যতটা ফুটবল চলছে, সমতলের মেয়েদের মধ্যে কেন আমরা সেভাবে দেখছি না? আমরা একদমই শেষ, আমাদের আর কারো প্রশ্নের উত্তর মতামত চাওয়া কিচ্ছু নেব না। একাডেমিগুলো নিয়ে আর কি, সারা ওয়ার্ল্ডে যখন দেখছি আমরা ফুটবল, আধুনিক ফুটবলে একাডেমিতে যতটা নজর, আমাদের যে একাডেমি আছে 170+ যতটা সম্ভব, তো এই একাডেমির মান এতটা নিচু কেন? যেন আমাদের বাফুপের এলিট একাডেমি আছে, আসলে এটা কি নামেই শুধু একাডেমি? ধন্যবাদ আপনাকে। শেষ, আমরা আর কারো কোনো প্রশ্ন নিব না, আমরা একটু ইমরুল ভাইয়ের কথা দিয়ে শেষ করব, আমাদের সময় একদমই শেষ। ইমরুল ভাই প্লিজ। আসলে আমি শুরুতে যেটা বলেছি, আসলে আমাদের ফুটবলের মূল সংকট দুটো, একটা আর্থিক সক্ষমতার একটা ব্যাপার তো আছে, প্লাস মাঠের সংকটটা একটা প্রকট আকার ধারণ করেছে এখন। তো ফুটবলকে উন্নত করতে গেলে আর্থিক সচ্ছলতা লাগবে। তো সেই জন্য এখন আমাদের দেশে পুরনো যে সমস্ত ক্লাবগুলো আছে, ঐতিহ্যবাহী ক্লাবগুলোর পাশাপাশি আমরা যদি কিছু কর্পোরেট হাউসকে ফুটবলের সাথে সম্পৃক্ত করতে পারি, যেমন বসুন্ধরা ফুটবল এসছে, ফর্টিস ফুটবল এসছে, সাই ফুটবল এসছিল, যে কোনো কারণে তা সরে গেছে। তো এরকম যদি কিছু কর্পোরেট হাউসকে আমরা ফুটবলের সাথে সরাসরি সম্পৃক্ত করতে পারি, তাহলে আমার মতে আমরা যে জন্য কাজ করছি সেই কাজটুকু আমরা নির্বিঘ্নে এগিয়ে নিতে যেতে পারবো। থ্যাংক ইউ আপনাকে ইমরুল হাসান, থ্যাংক ইউ ইফতেখার রহমান মিঠু আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমরা দিতে চাই, কারণ আপনারাই আসলে পুরো স্টেক হোল্ডার। এদের যারা সংগঠক আছেন, যারা দর্শক আছেন, তাদের মধ্যে কানেক্ট করার কাজটা আপনারা সাংবাদিকরা করে থাকেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা না থাকলে আসলে খেলাটাই থাকতো না, কারণ খেলার প্রাণ দর্শক। খেলোয়াড় আগে না খেলা আগে না সমর্থক আগে, এই প্রশ্ন অনেক দিনের, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে সমর্থকরা না থাকলে আসলে খেলাটা কখনোই পূর্ণতা পায় না। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে এখানেই শেষ করতে চাই আমাদের জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠান, কিন্তু উত্তরটা আমরা খুঁজে পাইনি যে ফুটবল না ক্রিকেট কে জনপ্রিয়। আমার মনে হয় যে এই প্রশ্ন খুঁজতেই আমরা যাব না উত্তরটা, কারণ দুটো খেলাই আমাদের, দুটো খেলাতেই বাংলাদেশ ভালো খেলুক, সেটা আমাদের সবার চাওয়া, আপনাদেরও নিশ্চয়ই সেটাই চাওয়া। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।